আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে শপথ গ্রহণ অনুষ্ঠান তো গেল, নরেন্দ্র মোদী এসেছিলেন শপথ গ্রহণ অনুষ্ঠানে, কথা দিয়েছিলেন উনি আসবেন। শুভেন্দু সহ 5 জনের শপথ হয়েছে, স্বাভাবিকভাবে যেটা হয়। কিন্তু নতুন খবর এর মধ্যে রয়েছে, সেটা হচ্ছে স্বাধীনতার পর থেকে এখনো পর্যন্ত 2011 পর্যন্ত যে রাইটার্স বিল্ডিং এ থেকে সরকার পরিচালনা হতো, সেই রাইটার্স বিল্ডিং কে ত্যাগ করে মমতা বন্দ্যোপাধ্যায় চলে গিয়েছিলেন হিট করে একটা ভাড়া নেওয়া বিল্ডিং এ, যার ভাড়া হচ্ছে মাসে 17 লক্ষ টাকা। সেই বিল্ডিংটা উনি জনগণের পয়সা নয় করে উনি 15 বছর ধরে মাসে মাসে 17 লক্ষ টাকা করে খরচা করে ওইখানে উনি অফিস করেছিলেন। তিনি গোঁ ধরেছিলেন ওইখানে বামফ্রন্ট কাজ করে গেছে, ওখানে 34 বছর আমি ঢুকবো না। জনগণের টাকা তো, ওনার বাপের টাকা আর কি। হ্যাঁ, বাপ তো পশ্চিমবঙ্গ লিখে দিয়ে গেছিল, তা পশ্চিমবঙ্গের উনি ছিলেন রানী, তার ইচ্ছে মতো সমস্ত মাথা কাটতো। এখন রানী এখন ঘুরে বেড়াচ্ছে রাস্তায়, আর ভাইপোর বাড়ির সামনে এখন চোর 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 স্লোগান উঠছে, সব দরজা খিড়ি দিয়ে বসে আছে। তো যাই হোক, আগামী সপ্তাহে ক্যাবিনেট বৈঠক বসছে দিল্লিতে, সম্ভবত বৃহস্পতিবার অথবা শুক্রবার। এই ক্যাবিনেট বৈঠকের পরেই শুভেন্দুকে ডাকা হয়েছে, ওই দিনই শুভেন্দুকে ডাকা হয়েছে। অর্থাৎ ক্যাবিনেট বৈঠকের পরে শুভেন্দুকে যখন বিশেষ করে ডাকা হচ্ছে, তাহলে বোঝা যাচ্ছে ক্যাবিনেট বৈঠকটা ভারত, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ কেন্দ্রিক। আর আজকে শপথ গ্রহণ অনুষ্ঠানে যেভাবে শুভেন্দুর পিঠচাপড়ি দেখলাম নরেন্দ্র মোদীজির এবং অমিত শাহজির, বোঝা গেল তিনি এখন শুভেন্দু অধিকারী হচ্ছে এখন নয়নের মণি। তারা যেটা চান শুভেন্দু সেটা তাদেরকে দিতে পারবেন, এটাই হচ্ছে বড় বিষয়। এখন তারা কি চান, অমিত শাহ তো রয়ে গেলেন, মোদীজি ফিরে গেছেন, তার কাজ রয়েছে। এদিকে খবর পাওয়া যাচ্ছে গতকালকে মার্কো রুবিও ফোন করেছিলেন আমাদের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর জয়শঙ্করকে। তিনি এই মাসে তো আসবেনই, ফোন করে খলিলুর রহমান সম্পর্কে তাদের কিছু কথাবার্তা হয়। কথাবার্তা সীমিত কত ছিল খলিলুর রহমানের চীন সফরকে কেন্দ্র করে। এখন দেখুন, ডিপ স্টেটের কিন্তু চোখ ওই সেন্ট মার্টিনে এখনো রয়েই গেছে। সেটা নিয়ে ডিপ স্টেট নড়ছে না। যতই ভেতরে ভেতরে ভারতের সঙ্গে একটা সেকেন্ড লবিতে একটা যোগাযোগের চেষ্টা মার্কো রুবিও এবং জেডি ভান্স বরাবর চালিয়ে যাচ্ছে, আমি বলে যাচ্ছি। কিন্তু এই আন্তর্জাতিক রাজনীতি না একেবারে সময়ের সাথে সাথে দৌড়াচ্ছে। আপনাদের বাংলাদেশের যারা কন্টেন্ট তৈরি করে তাদের মধ্যে আমি খুব কম পেয়েছি যে এরকম বুদ্ধিমত্তার সঙ্গে এরকম কন্টেন্ট বাংলাদেশে ইন্টারন্যাশনাল রিলেশনের উপর করতে পারে। আর যে ছেলেটি করে এথিক্যাল টক্সের, সে ছেলেটি খেটে খুঁটে করে, অথচ তার ভিডিওটা আপনারা দেখেন না। এই বিষয়ের ওপরই তার একটা ভিডিও রয়েছে, খুব সুন্দর। আমি কমেন্টে বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। তা আমি যেটা বলছিলাম, আতশ কাচের নিচে এখন খলিলুর রহমান। এখন চীন সফর না আমেরিকা ভালো করে দেখছে, না ভারত ভালো করে দেখছে। কারণ আমেরিকার শত্রু হচ্ছে চীন, ভারতের শত্রু হচ্ছে চীন। চীন সামনে বন্ধুত্ব দেখায়, কিন্তু পেছনে পেছনে চীন সবসময় বাঁশ দেওয়ার জন্য বসে থাকে। ভারতও সবসময় নজর রেখে চলে। আর সেখানে যদি ডিপ স্টেটের ওইখানে একটা ইন্টারেস্ট রয়েছে, সেখানে যদি চীনের তাকে টপকে যদি খলিলুর যদি চীনে যান,
সেটা ডিপ স্টেটের লোকের চোখে করকর করবে, চোখে বালি পড়লে যেমন করকর করে ওরকম করকর করবে। আবার ভারতের কাছেও ব্যাপারটা মানে মানে গোলমেলে ঠেকছে, কারণ এই বঙ্গোপসাগরে যদি একটা ঘাঁটি করে তাহলে কিন্তু ভারত, চীন, রাশিয়ার পক্ষে কিন্তু সেটা খুব সুখকর হবে না। এই যে প্রতি মুহূর্তে আন্তর্জাতিক রাজনীতি ঘড়ির সময়ের থেকেও দৌড়চ্ছে, প্রতি মুহূর্তে পট পরিবর্তন হচ্ছে। এখন আমি শুনেছি যে চীন সফর মানে কাটছাট করে নাকি খলিলুর রহমান নাকি তড়িঘড়ি ওয়াশিংটনের উদ্দেশ্যে দৌড়েছেন, এবং ওয়াশিংটনের ওখানে গিয়ে তিনি কি ঝাড় খাবেন তো ভগবান জানে। কিন্তু এটুকু বুঝতে পারি যে আপনাদের যে বর্তমান প্রধানমন্ত্রী, তিনি যে একটি গর্ধপ সেটা বলতে বাকি নেই, মানে না বলে উপায় নেই। তিনি একটি সোজা গর্ধপ। তিনি ভারতকে চড়ালেন, চীন এখানে কখনো ঢুকবে না এই বিবাদের মধ্যে, কারণ চীন জানে এখানে একাধিপত্য গড়ে ফেলেছে একদম বিজেপি, হিন্দুত্ব একটা দল পুরো একাধিপত্য ঘেরে ফেলেছে। দরকার হলে চীনের সঙ্গে সম্মুখ সমর করে চীনকে কিন্তু ধ্বংস করে দিতে পারে, কারণ ভারতীয় সৈনিকদের পরাক্রম তারা দেখে ফেলেছে লাদাখ এবং সিয়াচিনে, প্যাংগং এ, অনেকগুলো জায়গায়। তো সেক্ষেত্রে চীন কখনো ভারতকে চটিয়ে ডাইরেক্টলি চটাবে না, ইনডাইরেক্টলি করতে পারে। আর আমেরিকা ভারতকে ছাড়তে চাইছে না, কারণ ভারত যদি হাত থেকে বেরিয়ে যায় তাহলে চীনকে রগড়াবার কোনো লোক নেই। একমাত্র এশিয়ান কান্ট্রিতে ভারতই একমাত্র মহাশক্তি, এই চীনের চোখে চোখ রেখে কথা বলতে পারে। ফলে খলিলুর এই দুই দিকে, সে যেমন ইউনুসের করে যাওয়া যে দাসত্বের চুক্তি সেটা নিয়ে যেমন এগিয়ে যাচ্ছে, ঠিক তেমনি আবার পাল্লা ঝুঁকেছে আবার চীনের দিকে। তেলে আর জলে তো মিশ খাবে না বাবা। আবার এদিকে সারা ভারতবর্ষের সীমান্তটা পুরো ঘিরে ধরেছে চাপ, একেবারে গৌরীয় চাপ যাকে বলে। ফলে একদিকে দুটো বড় শক্তি, একটা হচ্ছে আমেরিকা, একটা হচ্ছে ভারত, তারপরে বর্ডারে হচ্ছে গিয়ে পুরো একটা রাইট উইং দল, তাদের কোটি কোটি সমর্থক, বজরং দলের হনুমান দল। কাঁটাতারের বেড়া খুলে যদি ঢুকে যায় কোনো সৈন্য সামন্ত লাগবে না, কিন্তু ভারত সেটা করতে চায় না। তবে বেশি বাড়াবাড়ি যদি হয় এখানে বা ওখানে, যেটা আমি গতকালকে বলেছি যে হিন্দুদের উপর অত্যাচার, মন্দির ভাঙা, জবরদখল করে হিন্দুদের জমি করা, জমি নেওয়া, এগুলো যত হবে তত কিন্তু উত্তাপ বাড়বে। আর সেই উত্তাপে পূর্বে হচ্ছে সমগ্র বাংলাদেশ। মানে বাংলাদেশের কিন্তু সামগ্রিক পরিস্থিতি খুব একটা সুখের নয়। আমি বহুদিন আগে থেকে বলছি বাংলাদেশ হয়ে যাবে স্যান্ডউইচ। আপাতত স্যান্ডউইচের ভেতরে আপনার এই ক্রিমি লেয়ারটা পড়েনি। এই ক্রিমি লেয়ারটা যেদিনকে পড়ে যাবে না, আর ওই আপনার স্যান্ডউইচ মেকারে যখন ঢাকনা বন্ধ করে ইলেকট্রিকের এটা দিয়ে দেওয়া হবে, তখন দেখবেন একেবারে জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছেন আপনারা। তো এই আন্তর্জাতিক রাজনীতিতে এখন সব থেকে ঘোরেল অবস্থা হয়ে রয়েছে খলিলুরের। খলিলুর এপাশে গালি খাচ্ছে, ওপাশে গালি খাচ্ছে, আবার তারেক রহমানের কাছেও গালি খাচ্ছে। এই লোকটারও মান সম্মান নেই, এই লোকটারও মানে ছুটতে ছুটতে জুতো সুতলক হয়ে যাচ্ছে, তবু তার পদ চাই। আমি জানি না পদের এত কি লোভ। তো যাই হোক,
আপাতত খলিলুর আমেরিকা যাক, শুনছি আমেরিকা গেছে, আমেরিকা যাক, আর আমাদের এখানে মার্কো রুবিও আসুক, আর আমরা অপেক্ষা করব সামনের বৃহস্পতিবার অথবা শুক্রবার ক্যাবিনেট বৈঠকের পর কি সিদ্ধান্ত শুভেন্দুর প্রতি আসে বা কি নির্দেশ শুভেন্দুর প্রতি আসে, সেটা 7 দিনের মধ্যে বোঝা যাবে। আমি বলেছিলাম না নির্বাচনের পর খুব একটা অপেক্ষা করতে হবে না, এবার সেই দিকে চোখ রেখে রাখুন সবাই। সবাইকে ধন্যবাদ। মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে চাই, দেশ বিক্রির অসম চুক্তি বাস্তবায়নের অঙ্গীকার করে কি দেশে ফেরার ছাড়পত্র পান তারেক রহমান? আপনারা খেয়াল করেছেন যে তারেক রহমানের দেশে ফেরা, তার মা বেগম খালেদা জিয়া যখন চূড়ান্ত অসুস্থ, সেই সময়ও তারেক রহমানের দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তা ছিল। তারেক রহমান নিজে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে জানিয়েছিলেন যে দেশে ফেরাটা আমার হাতে নয়, কিন্তু হঠাৎ কি ঘটলো? এখানে নানা রকম আলাপ আলোচনা আছে। আমার প্রতিবেশী দেশ ভারতের একটা সিগন্যালের ব্যাপার আছে, আরেকটি সিগন্যাল কি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে পেল, তারপরেই কি তারেক রহমান দেশে ফিরল? এখন নানা প্রশ্ন করার সময় প্রশ্ন উঠছে, মানুষ প্রশ্ন করছে, পত্রপত্রিকায়, গণমাধ্যমে, সোশ্যাল মিডিয়ায়। কাজেই এই আলাপটা থাকতে হবে, আমাদের প্রশ্ন করতে হবে। পশ্চিমবঙ্গের গণমাধ্যম দ্য ওয়ালে সৈয়দ ইফতেখার হোসেন এক নিবন্ধে এমন প্রশ্ন করেছেন যে আমেরিকার সঙ্গে ইউনূসের দেশ বিক্রির বাণিজ্য চুক্তিতে সায় দিয়ে দেশে ফেরার ছাড়পত্র পান তারেক। বাংলাদেশের সার্বভৌমত্ব কি আজ এক অদৃশ্য সুতার টানে বন্দী? গত 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের ঠিক 72 ঘন্টা আগে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে যে চরম অসম বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হলো, তা নিয়ে উত্তাল সারা দেশ চলছেই। পর্দার আড়ালে কি এমন ঘটেছিল যে ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশকে একতরফা শর্তের বেড়াজালে আটকে দিল? সবচেয়ে বড় প্রশ্ন, এই চুক্তিতে সায় দিয়ে কি তারেক রহমান দেশে ফেরার অলিখিত ছাড়পত্র পান? কেন সচেতন মানুষ মনে করছেন দেশের স্বার্থ বিসর্জন দিয়ে, যুক্তরাষ্ট্রকে মুচলেকা দিয়ে তবে তার এই প্রত্যাবর্তন? গত 9 ফেব্রুয়ারি ওয়াশিংটনে এই চুক্তিতে স্বাক্ষর করেন তৎকালীন অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। চুক্তির গালভরা নাম শুল্ক বিষয়ক যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে পারস্পরিক বাণিজ্য চুক্তি, কিন্তু গভীরে তাকালে দেখা যায় এটি বাংলাদেশকে দেউলিয়া করার এক প্রামাণ্য দলিল। শুনলে অবাক হবেন, এই চুক্তি অনুযায়ী বাংলাদেশকে মানতে হবে 131টি শর্ত, আর শক্তিশালী যুক্তরাষ্ট্র মানবে মাত্র 6টি। যেখানে বাংলাদেশ বছরে $9.5 বিলিয়ন পণ্য রপ্তানি করে, সেখানে এই চুক্তির ফলে রপ্তানি কর রেয়াত মিলবে মাত্র 1%। ট্রাম্প প্রশাসন যে 37% বাড়তি শুল্ক আরোপ করেছিল, যা দেশটির আদালত বাতিল করে দেয়, সেই প্রেক্ষাপটে এই প্রাপ্তি আসলে শূন্যের সমান। আশ্চর্যের বিষয় হলো, ডক্টর ইউনূসের তৎকালীন উপদেষ্টারা এখন দাবি করছেন তারা এই চুক্তি সম্পর্কে কিছুই জানতেন না। তার মানে দেশ বিক্রির এই গোপন সমঝোতা কেবল ইউনূস এবং তার অত্যন্ত ঘনিষ্ঠ নিরাপত্তা উপদেষ্টা জানতেন। এই ঘটনার নেপথ্যে রয়েছে বিশাল এক বিনিয়োগ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই ঘোষণা করেছিলেন শেখ হাসিনা সরকারকে উৎখাত করতে তার পূর্ববর্তী সরকার $29 মিলিয়ন ব্যয় করেছে। পরে জানা যায় ভারত হয়ে আরো $31 মিলিয়ন এসেছে। এই বিপুল অর্থ কোথায় গেল? অভিযোগ উঠেছে এই টাকা গেছে বাংলাদেশের তথাকথিত সুশীল সমাজ ও কিছু অঙ্গ সংগঠনের পকেটে, যারা আসলে মার্কিন ডিপ স্টেটের অংশ। আর এই ব্যক্তিদের প্রায় সকলেই ডক্টর ইউনূস সরকারের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত ছিলেন। যুক্তরাষ্ট্র যে বিপুল অর্থ ব্যয় করেছে তা এখন নানা অসম চুক্তির মাধ্যমে সুদে আসলে উসুল করে নেওয়া হচ্ছে, যার প্রথম কিস্তি এই অসম বাণিজ্য চুক্তি। এই উসুল করার প্রক্রিয়া শুরু হয়েছে বোয়িং বিমান ক্রয়ের মাধ্যমে, যেখানে বাজেট ছিল 35,000 কোটি টাকা, সেখানে
গত 30শে এপ্রিল চুক্তি হয়েছে 45,000 কোটি টাকার। প্রশ্ন জাগে, এই বাড়তি 10,000 কোটি টাকা কার পকেটে যাবে? বিদ্যমান বিমানের যে বহর আছে সেই বিমান বহরেই পর্যাপ্ত রুট নেই, সেখানে এতগুলো বিমান কি প্রয়োজন? এই বিমান কি পরিচালনা করতে পারবে? বর্তমান যে বিমানের যে ব্যবস্থা, সেই ব্যবস্থা একটা লস ব্যবস্থা। এবং আপনি দেখুন, আমি এর আগের এক ভিডিওতে বলেছি এই মুহূর্তে বাংলাদেশ বিমানে মাত্র 21টি বিমান আছে। এই 21টির সাথে 14টি যুক্ত হবে। মানে আপনি চিন্তা করুন যে 55 বছরের ইতিহাসে বাংলাদেশের বিমানে 21টি বিমান, আর হঠাৎ করে রাতারাতি আগামী কয়েক বছরের মধ্যে এটি যুক্ত হবে আরো 14টি। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটি এখানে, সচেতন মহলের ধারণা তারেক রহমান এই দেশবিরোধী চুক্তিতে সায় দিয়েছেন বলেই তিনি দেশে ফেরার সুযোগ পেয়েছেন। ইউনূসের নিরাপত্তা উপদেষ্টা এবং বর্তমান পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান নিজেই স্বীকার করেছেন যে চুক্তিটি করার আগে তারা বিএনপি ও জামাতকে জানিয়েছিলেন। জামাত যদিও অস্বীকার করেছে, কিন্তু বিএনপি নীরব। এই নীরবতায় কি সম্মতির লক্ষণ? তারেক রহমানের এই মুচলেকা কি তবে বাংলাদেশের সার্বভৌমত্বের বিনিময়ে? ইতিহাস বলে 1972 সালে বঙ্গবন্ধু যখন ভারতের সাথে 25 বছর মেয়াদী মৈত্রী চুক্তি করেছিলেন, তখন জাসদ সহ বামপন্থীরা একে গোলামির চুক্তি বলেছিল। অথচ সেই চুক্তি সংসদে উত্থাপন করা হয়েছিল এবং তাতে কোনো গোপনীয়তা ছিল না। কিন্তু আজ ডক্টর ইউনূসের সরকার যে চুক্তি করলো তা রাষ্ট্রপতিকেও জানানোর প্রয়োজন বোধ করেনি। অথচ 72-এর সংবিধানের 145 ক ধারা অনুযায়ী বিদেশের সাথে সকল চুক্তি সংসদে পেশ করা বাধ্যতামূলক। বর্তমান পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান কি বাংলাদেশের সার্বভৌমত্বকে বন্ধক রেখে আসেননি? কেন বর্তমান সরকার একে উত্তরাধিকার সূত্রে পাওয়া বলে দায় এড়াচ্ছে? এই চুক্তির সুদূর প্রসারী ফলাফল অত্যন্ত ভয়াবহ। এখন থেকে অন্য দেশ থেকে তেল কিনতেও আমেরিকার অনুমতি লাগবে। আমরা রাশিয়ার তেল কিনতে চেয়ে ব্যর্থ হয়েছি। চুক্তি অনুযায়ী 5 বছর ধরে গমের শতভাগ চাহিদা মেটাতে হবে যুক্তরাষ্ট্র থেকে। সয়াবিন তেল আমদানি করতে হবে যুক্তরাষ্ট্র থেকে। সবচেয়ে বড় আঘাত আসবে ঔষধ শিল্পে। আমাদের কোম্পানিগুলো আর মার্কিন পেটেন্ট থাকা জেনেরিক ঔষধ তৈরি করতে পারবে না। ফলে 5 গুণ বেশি দামে ওষুধ কিনতে হবে সাধারণ মানুষকে। ধ্বংস হয়ে যাবে আমাদের গর্বের তৈরি পোশাক শিল্প। ডক্টর ইউনূস ও তার সঙ্গীরা কি তবে বাংলাদেশের বিলুপ্তি ঘটানোর লক্ষ্যেই ক্ষমতায় এসেছিলেন? বর্তমান সরকার যদি সত্যি দেশপ্রেমিক হয়, তবে কেন তারা এই চুক্তি বাতিলের যে 60 দিনের নোটিশ আছে এই চুক্তিতে, সেই 60 দিনের নোটিশ দিচ্ছে না? বাণিজ্য মন্ত্রী যখন বলেন তারা এটি মানতে বাধ্য, তখন মানুষের মনে শঙ্কা জাগে, তারা কি ইউনূস সরকারেরই বর্ধিত রূপ? শঙ্কা সন্দেহ যাই বলুন না কেন, আমি নির্বাচনের আগে থেকেই বলে আসছি যে একটা নির্বাচন হবে, তাতে কিচ্ছু যায় আসবে না। নির্বাচন হওয়ার মাধ্যমে ইউনূসেরই একটা বর্ধিত অংশ আসবে, আর এই বর্ধিত অংশটাই হচ্ছে তারেক রহমান সরকার। আপনি তারেক রহমান সরকারের চরিত্র দেখেন না কেন? সেই সরকার, ইউনূস সরকারের কলকাঠি নাড়া খলিলুর রহমান সেখানে ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, এখানে তিনি পররাষ্ট্রমন্ত্রী। ইউনূস সরকারের অ্যাটর্নি জেনারেল এখন বাংলাদেশের আইনমন্ত্রী। ইউনূস সরকারের স্বরাষ্ট্র সচিব এখন বাংলাদেশের মন্ত্রী পরিষদ সচিব। ইউনূস সরকারের ধারাবাহিকতারই অংশ। এতে কি কোনো সন্দেহ আছে আপনার মনে? সন্দেহ থাকা উচিত না, থাকার কথা না। কাজেই জনমনে প্রশ্ন যে তারেক রহমান কি এই দেশ বিক্রির চুক্তিতে সায় দিয়ে নিজের ফেরার পথ সুগম করেছেন? এর উত্তর দেবে সময়। তবে সচেতন দেশবাসীকে আজ বুঝতে হবে কোনটা বন্ধুত্বের চুক্তি আর কোনটা গোলামের। এই মুহূর্তের ভিডিও থেকে বিদায় নিতে চাইছি।